চলো, দেখতে পাচ্ছ, তাই তো? উম, আমি যেটা শুরু করব, দুটো চ্যাপ্টারই কভার করব, ম্যাথ আর রিজনিং পুরোটাই, ঠিক আছে? তো দেখো, প্রথমেই বলি, ম্যাথ এবং জিআই বা রিজনিং, ঠিক আছে? এই ব্যাচে আমরা ম্যাথের জন্য আমার কাছে দুটো অপশন আছে। একটা হচ্ছে বাংলায় সুবির দাস, একটা ইংলিশের আমাদের আর এস আগরওয়ালের বইটা, ঠিক আছে? এটা স্ট্যান্ডার্ড বই। আর এটার একটা সুবিধা হচ্ছে এটার কোশ্চেন গুলো চেঞ্জ হয় না, মানে বেশ কিছু, মানে 10 বছর আগেও যদি বইয়ে যা যা প্রশ্ন ছিল, ইম্পর্টেন্ট প্রশ্ন, এখনো যদি নতুন বই বের করে তাহলে ওটা পরিবর্তন নেই। কিন্তু সুবির দাসের চেঞ্জ করে দিয়েছে প্রশ্ন অনেক, ঠিক আছে? তো এটা একটু প্রবলেম ক্রিয়েট করবে। তো তার জন্য আমি এই বইটা স্টার্ট করবো, ঠিক আছে? আর ইংলিশের টার্মগুলো জানাটা একটু দরকার আছে, ঠিক আছে? তাহলে এটাতে সুবিধা হবে। তাহলে আমরা ম্যাথের জন্য আর এস আগারওয়ালের বইটাকেই, ঠিক আছে, প্রেফার করব। অবজেক্টিভ অ্যারিথমেটিক দুটো বই হয় আর এস আগরওয়ালের মেনলি। একটা কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের বই আছে অনেক মোটা। তো ওটা আমরা প্র্যাকটিস, ওটা ধরে নাও, এই বইটা ধরে আমি স্টার্ট করব, বেসিক ক্লিয়ার করে দেবো। যদি তোমাদের মনে হয় যে আমার বাড়িতে প্র্যাকটিস করতে হবে, এই বইটাতে হচ্ছে না বা আরো আপডেট কিছু করতে হবে, তাহলে তোমরা নিজেরা ওই বইটা কিনে করো। অসুবিধা হলে আমার কাছে অ্যাভেলেবেল পাবে, যদি কোনো গাইড দরকার আমি করে দেবো, কোনো অসুবিধা নেই সেটা, ঠিক আছে? কিন্তু ওই বইটা যদি আমি এখানে কভার করতে যাই তাহলে অনেক দিন লেগে যাবে ওটাকে কভার করতে, ঠিক আছে? যেহেতু এখানে যদি চ্যাপ্টারে আমি 80-90টা প্রশ্ন থাকে, ওইখানে হয়তো 250-300টা প্রশ্ন আছে, ঠিক আছে? তাহলে ওইটা কিন্তু নিজেদের প্র্যাকটিসের জন্য রাখাটাই বেটার হবে, ক্লিয়ার? তো অবজেক্টিভ অ্যারিথমেটিক, ঠিক আছে, বইটা ভালো। এই এই বইটা বাংলাতেও রয়েছে, নতুন ভার্সন বাংলাতেও বেরিয়েছে, ইংলিশেও আছে, ঠিক আছে? একই কোশ্চেন বাংলাতেও আছে, তবে আমি বলবো ইংলিশটা ধরে করা, ঠিক আছে? বাংলাতে আমি ট্রান্সলেট করেই দেবো, কারণ আমি অনেকের কাছে, এবং আমারও যখন শুরু করি তখন ইংলিশের কন্টেন্ট একটু অসুবিধা হতো, কিন্তু সেটা প্র্যাকটিস করতে করতে হয়ে গেছে, ঠিক আছে? তো আমি প্রত্যেকটা টার্ম ইংলিশে কিনা শর্ট টেকনিক বোঝানোর অনেক মানে ভালোভাবে আমি ইংলিশে করলে শর্ট টেকনিকটা ধরাতে পারবো। বাংলাতে সেটা ধরাতে একটু অসুবিধা হয়ে যাবে, ঠিক আছে? তো ওই জন্য ইংলিশটা ধরে চলো। রিজনিং এর জন্য যে কোনো বই হলেই হবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? মেন হচ্ছে কনসেপ্ট আর রিজনিং হচ্ছে প্র্যাকটিস, ঠিক আছে? তো আমি কনসেপ্ট পুরোপুরি ক্লিয়ার করবো যে কোনো বই থেকে। আমার কাছে সব বই অ্যাভেলেবেল আছে, তোমাদের কাছে যদি কারোর কাছে বই না থাকে, যদি না থাকে, তাহলে আমি বলবো আরিহান পাবলিকেশনের ভার্বাল আর নন ভার্বাল বইটা কিনে নিতে, ঠিক আছে? ভার্বাল আর নন ভার্বাল খুব ভালো বই, ঠিক আছে? সবই কভারেজ হবে। আচ্ছা, শুরুর দিনে কয়েকটা জিনিস বলে রাখি, যে এইখানে তোমরা ভেবো না যে এটা শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল এরিয়েটেড, মানে ওয়েস্ট বেঙ্গল এক্সামকেই টার্গেট করা হচ্ছে, সেটা নয়, ঠিক আছে? ম্যাথ আর রিজনিং এর কম্পিটিটিভ এক্সামে যতগুলো পরীক্ষা হয়, ঠিক আছে, ধরে নাও আমি যদি একটু বড় থেকে বলি, তো ইউপিএসসির এসসি, হ্যাঁ, সি স্যাট বলে যে সেকশনটা আছে, সি স্যাটে কোয়ালিফাইং ইন নেচারে ম্যাথ থাকে, ঠিক আছে? অনেকেই জানো। সেই ম্যাথটাও কিন্তু এই যে যেখানে আমি করাবো, ওটা আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে বললাম, এবং তারপরে আমি ডাব্লিউবিসিএস চলে যাব। ডাব্লিউবিসিএস এর কথা বলি, ডাব্লিউবিসিএস এর মেন্সে তো 100-200 নম্বরের ম্যাথ রিজনিং থাকে। তো একটা সময় 100টা ম্যাথ 100টা রিজনিং ছিল, লাস্টের দিকে তো 180টা ম্যাথ 190টা ম্যাথ 10টা রিজনিং এরকম করে দিয়েছে, ঠিক আছে? তো সেটা যাটাই হোক, ডাব্লিউবিসিএস এর মেন্স লেভেলও, মানে আমি এইখানে যখন পড়াবো, এটা আমি আলাদা করে ডিফারেন্সিয়েট করবো না যে আমি পিডির জন্য পড়াচ্ছি পরে মেনের জন্য পড়বো, সেটা নয়, ঠিক আছে? আমি একদম প্রথমেই বলে দিচ্ছি, যেহেতু রেকর্ড হচ্ছে, অনেকেই আজকে আসতে পারেনি, তারা রেকর্ডে দেখে নেবে। তো সেটা একদম ক্লিয়ারলি বলে দিচ্ছি যে আমি যা করাবো, একটা চ্যাপ্টারে যতটা কভার করানো যায় আমি করে দেবো, ঠিক আছে? বাড়িতে গিয়েও প্র্যাকটিসের জন্য আমি বলে দেবো কোথায় কোথায় প্র্যাকটিস করতে পারবে। সেটাও বাড়িতে কিন্তু প্র্যাকটিস করতে হবে, টাইম নিয়ে করতে হবে। আপনার সময় একটু অসুবিধা হতে পারে, কিন্তু ওটা আপনাকে ম্যানেজ করতে হবে টাইমটাকে, ঠিক আছে? সকলকেই। যেরকম তোমার ক্ষেত্রে কি, এখন তুমি পড়াশোনা থেকে বেরিয়ে গেছো, এবার তুমি পুরোপুরি সময় ফাঁকা, ঠিক আছে? তোমার ক্ষেত্রে অনেকটা সময় ফাঁকা আছে, তাহলে এই ফাঁকা টাইমটাকে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? মানে যতটা হয়, কারণ ম্যাথামেটিক্স আমি বলে রাখি, এটা প্র্যাকটিস না করলে ভুলে যাবে, ঠিক আছে? আমি প্রথম চ্যাপ্টার পড়ালাম, তোমার মনে হলো এইটুকুটা জিনিস করলো, তাহলে তো আমি পরেও করতে পারবো, ঠিক আছে?
কিন্তু এইটা যদি অভ্যাসে পরিণত না করো, যখন 1 মাস 1.5 মাস 2 মাস হয়ে যাবে, অনেকগুলো চ্যাপ্টার কভার হয়ে যাবে, তখন কিন্তু বার্ডেন হয়ে যাবে যে পিছনের চ্যাপ্টার গুলো আমি করতে পারিনি, ওটার মনের জন্য আবার স্যার প্রথম থেকে কিছু করতে হবে, সেটা যেন না হয়। মানে দেখো, আমি আমিও মাঝখানে অনেকদিন পড়িয়ে মাঝখানে ছেড়ে দিয়েছিলাম অন্য কারণবশত। অবশ্য বেসিক্যালি দেখতে গেলে পিছনে আগের যে গভর্নমেন্ট ছিল সেই গভর্নমেন্টের ওই চোখের সামনে যখন দেখছি চাকরিগুলো টাকার মাধ্যমে চলে যাচ্ছে, হ্যাঁ ওর বাস্তব সেটা, তার জন্যই আমি পড়ানোর ইন্টুটা হারিয়ে ফেলেছিলাম, ঠিক আছে। তো আমি আবার নতুন করে শুরু করছি অন্যভাবে, তো ওই জন্য বলবো যে তোমরাও প্রত্যেকেই, যে টাইম যেহেতু আছে, 5 বছর এগিয়েও দিয়েছে, মানে এক্সট্রা দিয়েছে, আর এখন এক্সাম গুলো দেবে, একটু সময় দেওয়ার পর অবশ্যই এক্সামের প্যাটার্ন শুরু হবে। একটা রেগুলার প্রতি বছর এক্সাম হলে একটা কনফিডেন্স চলে আসবে অটোমেটিক্যালি, ঠিক আছে। তো আবার শুরু করো, আর এই বইটা বেস্ট হবে, ওকে। আচ্ছা, ডাব্লিউবিসিএস এর প্রিলি হোক আর মেন্স হোক, দুটোই কভার হয়ে যাবে, শুধু ডাব্লিউবিসিএস নয়, পিএসসি যত এক্সাম হয়, ক্লার্কশিপ, মাঝখানে এখন মিসলিয়াস এর ফর্ম ফিল আপ চলছে, ঠিক আছে, মিসলিয়াস হোক, কিছু কিছু জিনিস থাকবে, যেরকম এসআই, ডাব্লিউপি এসআই এর মেইনসে ডেসক্রিপটিভ হয় ম্যাথ, ঠিক আছে। পিএসসি মিসলিয়াস এর মেন মনে হয় ডেসক্রিপটিভ হয় মেন্স এর ক্ষেত্রে, সেটা ডেসক্রিপটিভ একটা সময় কঠিন মনে হতো যখন স্কুল লাইফে পড়তাম। এখন যখন আমি চ্যাপ্টার গুলো শর্ট টেকনিক, যখন শর্ট টেকনিক শেখবো, শুধু তো শর্ট টেকনিক শেখবো না, প্রথমে কনসেপ্ট দেবো প্রত্যেকটা চ্যাপ্টারে, যখন কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, পুরোনো দিনের অঙ্কগুলো তখন একদম জলবাদ হয়ে যাবে। মানে যাদের যাদের ডেসক্রিপটিভ অপশনটা থাকবে, ম্যাথামেটিক্স এর ডেসক্রিপটিভ পোর্শন গুলো থাকবে, যে লিখে লিখে করতে হবে, ধরি এটা এক্স ধরে ধরে করতে হবে, ক্লাস 9-10 এর বই সবার কাছে আছে, বা কোর্ট থেকে অনেক কমে পেয়ে যাব। এবার আমি যখন কনসেপ্ট ক্লিয়ার করে দেবো, যখন পরীক্ষা হবে তার 1 মাস আগে থেকে ওই বইটা নিয়ে বসলে ইজিলি হয়ে যাবে। মানে কনসেপ্ট ক্লিয়ার থাকবে, শুধু লেখার ধরনটা শুধু বুঝতে হবে, আর কিচ্ছু না। ক্লিয়ার? তাহলে ডেসক্রিপটিভ নিয়ে অত চাপ নেওয়ার দরকার নেই যে স্যার ডেসক্রিপটিভ হবে, এখন থেকে কিচ্ছু করা দরকার নেই, কারণ কনসেপ্টটাই মেন, কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেলে ডেসক্রিপটিভ হোক, কোনো ব্যাপারে কোনো অসুবিধা নেই, শুধু লেখার ধরনটা একটু জানতে হবে। ক্লিয়ার? তো পিএসসির যত এক্সাম হয়, ঠিক আছে, বা এসএসসির যদি আমি ডাব্লিউবিএসএসসির কথা বলি, স্কুল সার্ভিস এর গ্রুপ সিডির অনেক পদ থাকে, যদি আমি টিচিং প্রফেশন বাদ দিই, আমি যদি নন টিচিং প্রফেশনাল অনেক পোস্ট থাকে, সেখানেও ম্যাথ রিজনিং কিন্তু আসে, ঠিক আছে, যে কদিন আগে এই পরীক্ষাটা হলো। এবং আরো অনেক আছে, আমি যদি একটু সেন্ট্রাল গভর্নমেন্টের দিকে যাই, এসএসসির যে পরীক্ষাগুলো রয়েছে, যেরকম ধরে নাও যে মাল্টিপারপাস আছে, এমটিএস আছে, সিএইচএসএল আছে, সিজিএল আছে, সিপিও আছে, আবার যদি ডিফেন্সের চলে যাই তাহলে আমরা জিডি কনস্টেবল আছে, তাই না? এখানের প্রত্যেকটা জিনিস কিন্তু একটু স্ট্যান্ডার্ড টাইপের হয়, ওয়েস্ট বেঙ্গলের বোর্ডের যা পরীক্ষা তার থেকে একটু আপডেটই হয়। তাহলে আমি এই বইটা আমাদের কাছে, এই দুটো বই কিন্তু বেশ মোর দেন এনাফ প্র্যাকটিসের জন্য বা স্টার্ট করার জন্য। একবার যখন কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে চ্যাপ্টারের, তারপরে যে কোনো প্রশ্ন যে কোনো জায়গা থেকে করা যেতে পারে, আপনি কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এসএসসি ব্যাংকিংও তাই, ঠিক আছে, ব্যাংকিং এর আমি কনসেপ্ট বলে দিই। ব্যাংকিং একটা সেক্টর যেটা আমাদের ইন্ডিয়াতে প্রত্যেক বছর বছর হচ্ছে, ওই জন্য ব্যাংকিং এ একটা ভালো ক্রেজ আছে, প্রত্যেক বছর বছর হচ্ছে, টাইম লেভেল আছে একটা। কিন্তু ব্যাংকিং এর ম্যাথটা পুরোপুরি ক্যালকুলেশন বেসড, ঠিক আছে। এই ব্যাংকিং এ কিন্তু পরিমিতি, ত্রিকোণমিতি, জ্যামিতি আসে না, কিন্তু কি আসে, এখানে যে অ্যারিথমেটিক পোর্শন আছে আর অ্যালজেব্রা পোর্শন, যে পোর্শন গুলো আছে, সেগুলো বেসিক্যালি ক্যালকুলেশন বেশি থাকে। মানে আমরা পড়বো ডেটা ইন্টারপ্রিটেশনের একটা কনসেপ্ট পড়বো, ডিআই মানে চার্ট লেভেলের কিছু পোর্শন থাকবে, সেগুলো ব্যাংক বেশি, এবং ওগুলো আস্তে আস্তে ব্যাংকিং সেক্টরের প্রশ্নগুলোই আস্তে আস্তে এগুলোতেও ছড়াচ্ছে। যেরকম আগে রিজনিং এর পাজেল খুব বেশি আসতো না এখানে, আগে শুধুমাত্র ব্যাংকিং এই আসতো, কিন্তু এখন এগুলো তো আসা শুরু করেছে। তার মানে আমাকে এইটা ধরলে চলবে না যে স্যার আমরা যদি নর্মাল উপায়ে অঙ্কগুলো বা রিজনিং করবো, সেটা নয়। আমি পুরো বই ধরছি, মানে বইয়ের সবকিছুই কভার হবে, আর সবকিছু কভার যখন হবে, তখন ব্যাংকিং হোক, এসএসসি হোক, রেলওয়ে হোক, ঠিক আছে, সবগুলোই আমরা কভার করব, ঠিক আছে। মানে এক্সাম নিয়ে আমাদের কিন্তু চাপ নেওয়ার দরকার নেই। আমি বলতে চাইছি এখানে, কেন বললাম প্রথমে এই কথাগুলো বলে রাখলাম এই কারণে, ধরে নাও 1 মাস 1.5 মাস পর কোনো একটা ফর্ম ফিল আপ করেছো, পরীক্ষা চলে আসছে, যে রেলের পরীক্ষা সামনে চলে আসছে। এবার যখন তুমি এখন শুরু করছো প্রিপারেশন নিতে, 1-1.5 মাসের সিলেবাসের সামনে, তাহলে এক্সামের দিন বলবে না যে স্যার এই এক্সামে বিভিন্ন ইউটিউবে বলছে যে পার্সেন্টেজ চ্যাপ্টারটা খুব বেশি প্রশ্ন আছে, আপনি পার্সেন্টেজ করিয়ে দেন, সেটা নয়। আমি একদম বেস ধরে যখন করছি, যেই চ্যাপ্টারের উপর যে চ্যাপ্টার করানোর দরকার আছে সেইভাবেই এগো, ঠিক আছে। মানে মোটামুটি আমাকে 6-7 মাস টাইম দাও, 6-7 মাসের মধ্যে একটা বেস ক্লিয়ার হয়ে যাবে, তারপরে আমরা অ্যাডভান্সের দিকে ঢুকবো, ঠিক আছে। এক্সাম, যে কোনো এক্সামে যেখানে ম্যাথামেটিক্স আর রিজনিং আছে,
আমরা কভার করে ফেলবো। ঠিক আছে, এটা নিয়ে ঘাবড়ানোর কোনো দরকার নেই। ক্লিয়ার? চলো তাহলে এবার আমরা স্টার্ট করছি ফার্স্ট চ্যাপ্টার। আমরা ম্যাথ করাচ্ছি আজকে, পরে রিজনিং ধরবো, এইভাবে প্রত্যেকদিন সময় যদি পাই তো ম্যাথ রিজনিং করাবো। আচ্ছা, আরো কিছু কিছু জিনিস বলে রাখি। প্রথম, আরেকটা যেটা বলার আছে যে চ্যাপ্টার শেষ হবে একটা টেস্ট নেব, ঠিক আছে? তো ওইটা কিন্তু একটু মানে মনোযোগ দিয়ে করবে। ওএমআর সিটের মাধ্যমেই টেস্ট নেব, যেরকম এক্সামে নেওয়া হয়, ঠিক আছে? তো ওই টেস্ট না থাকলে পড়াটা ওরকম ভাবে হয় না। ছোট ছোট টেস্ট নেব, কিন্তু খুব ঘাবড়ানোর দরকার নেই, আস্তে আস্তে ওই জোরটা বাড়বে, ঠিক আছে? তো ফার্স্ট চ্যাপ্টার সেটা হচ্ছে নাম্বার সিস্টেম। আমাদের ফার্স্ট চ্যাপ্টার নাম্বার সিস্টেমই রয়েছে, ঠিক আছে? নাম্বার সিস্টেম বা নাম্বার লেখা আছে এখানে, নাম্বার। তো নাম্বারটাকেই ধরে আমি এগোই, চলো নাম্বারই যখন চ্যাপ্টার 1 যেটা দিয়েছে নাম্বার। দেখো, আমরা অঙ্কের শুরুতে দুটো টার্ম নিয়ে আমাদের গন্ডগোল, দুটো টার্ম। একটা কি ডিজিট, একটা হচ্ছে নাম্বার। হলো? তো ডিজিট আর নাম্বারের মধ্যে কি ডিফারেন্স বলো, তোমার জানার কথা বলো, বলুন আপনারা। ডিজিট আর নাম্বারের মধ্যে কি পার্থক্য? বাংলায় যদি বলি আমি, আমি এখানে লিখছি না, তাহলে বুঝে যাবে। তো একটাকে বলে অঙ্ক, একটাকে বলে সংখ্যা। কাকে অঙ্ক বলে, কাকে সংখ্যা বলে? দুটো টার্ম আছে, আমরা শুনেছি সেটা। একটা অঙ্ক হয়, একটা সংখ্যা হয়, একটা ডিজিটও হয়, একটা নাম্বার হয়, ঠিক আছে? আমি ধরলাম একটা সংখ্যা বা একটা জিনিস লিখছি, আমি সংখ্যা নাম্বার বলবো না, কারণ কোনো জিনিসকে নাম্বারও বলি, কোনো জিনিস সংখ্যাও বলি, এই জায়গাটা ক্লিয়ার করাটা খুব দরকার, ঠিক আছে? তো আমি ধরে রাখছি 5 6 8 7। তো এরকম একটা সংখ্যা আমি লিখলাম 5 6 7, ঠিক আছে? তো এই পুরোটা একটা নাম্বার। বা আমি যদি ডিজিটাল নাম্বারকে খুব ভালো মতো করে বোঝাতে চাই, তাহলে ইংলিশে যেরকম লেটার হয় আর ওয়ার্ড হয়, সেটা হচ্ছে ডিজিটাল নাম্বারের কনসেপ্ট। ওয়ান লেটার ওয়ার্ড হয়, এ হয়ে গেল, ঠিক আছে? তাহলে এখানে ওয়ান ডিজিট নাম্বারও হয়, যেরকম 1 থেকে 9 আমরা বলি না এক অঙ্কের সংখ্যা। তাহলে একটা কি বা জিরোটা কি, এগুলো সব অঙ্কের সংখ্যা। তো 9 কি, এক অঙ্কের বৃহত্তম সংখ্যা, বলি তা। তাহলে এক অঙ্কের সংখ্যা, তাহলে একবার অঙ্ক বলছি আবার সংখ্যা বলছি। এইটা কি বলবো, এটা 3 অঙ্কের সংখ্যা। তার মানে ইন্ডিভিজুয়াল এগুলো অঙ্ক, আবার সংখ্যাও, কিন্তু গোটাটা মিলে যখন এটা তৈরি হচ্ছে সেটা সংখ্যা তৈরি হচ্ছে, এই সংখ্যা বা নাম্বার তৈরি হচ্ছে। তার মানে এই ইন্ডিভিজুয়াল গুলো ডিজিট, যেটাকে বলে অঙ্ক, ঠিক আছে? আর নাম্বার হচ্ছে সংখ্যা। তাহলে এই জায়গাটা ঘাবড়াবো না আমরা, কারণ বিভিন্ন জায়গায় এই ইংলিশের টার্মগুলো খুব দরকার, ওই জন্য আমি ইংলিশটা ধরে করাচ্ছি। আর বাংলায় অনেক করালাম, বেশ কিছু বছর, 2 3 বছর ধরে বাংলায় করালাম, কিন্তু এবার আমি আবার ইংলিশে ফিরছি। তো অঙ্ক আর সংখ্যার ডিফারেন্সটা খুব দরকার, এটা ম্যাথেও লাগবে, রিজনিংও লাগবে, ঠিক আছে? এই টার্মটা আশা করি একটু নোট করে নেবেন, তাহলে সুবিধা হবে, ঠিক আছে? এখানে দুটো টার্ম আরো থাকে, একটা থাকে প্লেস ভ্যালু, প্লেস ভ্যালু, একটা থাকে ফেস ভ্যালু। প্লেস ভ্যালু আর ফেস ভ্যালু মানে প্রশ্ন আসে, এখান থেকে প্রশ্ন, প্লেস ভ্যালু আর ফেস ভ্যালু টার্মগুলো তৈরি করে দিচ্ছি। ধরে নিন এই যে সংখ্যাটা দিয়েছি 5 6 7, আমি যদি বলি এখানে যে 6 আছে, এই যে 6 সংখ্যাটা আছে, এর প্লেস ভ্যালু কত আর ফেস ভ্যালু কত? কি মনে হচ্ছে? টার্ম শুনে কি মনে হচ্ছে? প্লেস মানে কি মনে হচ্ছে? জায়গা। তাহলে প্লেস সেন্সটাই আসবে, এটা কি এককের ঘরের সংখ্যা, এটা দশক, এটা শতক। মানে আলটিমেট এই জিনিসটাকে কিভাবে লেখা হয়, 560 আর 7 এগুলো যোগ করা হয় না? এই যে 7 এককের ঘরের সংখ্যা মানে একে 1 দিয়ে গুণ, এটা দশকের ঘরের সংখ্যা মানে একে 10 দিয়ে গুণ, এটা শতকের ঘরের সংখ্যা মানে এটা 100 দিয়ে গুণ, তাই না? তাই তো হয় সংখ্যাগুলো, না হলে তো তৈরি করা যাবে না। মানে তোমার আপনারা যখন সিম্পলিফিকেশনে যাব আমরা চ্যাপ্টারে, তখন 3 অঙ্কের সংখ্যাকে আমরা ভেরিয়েবলের মাধ্যমে প্রকাশ করতে হবে,
তখন আমরা কিভাবে লিখবো, যে না মানে এক্স ওয়াই জেড লেখা যাবে না, 100x প্লাস 10y প্লাস জেড, মানে এক্স ওয়াই জেড কে এইভাবে প্রকাশ করা যাচ্ছে, দুই অঙ্কের সংখ্যাকে 10x প্লাস ওয়াই হিসাবে প্রকাশ করা যাচ্ছে। এইরকম ভাবে প্রকাশ, এগুলো আমরা পরে প্রশ্ন পাবো, বুঝতে পারবো আরো ভালো করে। তো এবার আমি যদি যাই যে তাহলে 6 সংখ্যাটার প্লেস ভ্যালু কত হলো, 60, আর বাই ফেস 6 কে 6 বলে চিনি আমরা, 7 কে 7 বলে চিনি, 5 কে 5 বলে চিনি, 0 কে 0 বলে চিনি, তাহলে ইন্ডিভিজুয়ালি যার ফেস যেটা, তাহলে ফেস ভ্যালু 6। ক্লিয়ার? প্রশ্ন আসবে যে 6 এর প্লেস ভ্যালু আর ফেস ভ্যালুর মধ্যে পার্থক্য কত, তাহলে প্রশ্নটা কি করবো আমরা, 60 থেকে 60 বাদ দেবো, 54 অ্যান্সার হয়ে যাবে। ক্লিয়ার? এইরকম জিনিসগুলো করতে হবে। প্রথম ক্লাসে আমি সব সময় কয়েকটা জিনিস এইচডব্লিউর জন্য দিই প্রথম ক্লাসে, যেটা করতেই হবে, না হলে এগোনো যাবে না। কি কি সেটা? এক নম্বর পয়েন্ট হচ্ছে 1 থেকে 25 পর্যন্ত নামতা, কিচ্ছু করার নেই, এটা আমাদের বেসে ফিরে আসতেই হবে। যদি নামতা না মনে থাকে, বেসিক্যালি নামতা কত কোন কোন সংখ্যার, আমি যদি আলাদা করে বলি, তাহলে যে মৌলিক সংখ্যাগুলো ছিল, বা মৌলিক নয়, 13, 15 সংখ্যা, তারপরে 17, 19, 23, হ্যাঁ, বা 21, 23, এই বাকিগুলো মোটামুটি হয়ে যায়, এখানেই গন্ডগোলটা হয়। বা এখানে 17-র সঙ্গে এখানে 18 আর 18টাও অ্যাড করে নেবে, 16, 18, 16 আর এখানে 18, এই কটা সংখ্যার নামটা 10 অব্দি মুখস্থ রাখতে হবে, না হলে গন্ডগোল ক্রিয়েট করবে। কেন গন্ডগোল ক্রিয়েট করবে? ওই প্রত্যেকবার ক্যালকুলেশনের সময়ের ব্যাপার আছে। এখানে যদি আমি ওয়েস্ট বেঙ্গলের কথা বাদে দিই, সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষাতে 100টার প্রশ্ন থাকে, তার জন্য সময় বরাদ্দ থাকে মাত্র 60 মিনিট। ওকে, তাহলে হিসাব করে দেখবে পার কোশ্চেনে 36 সেকেন্ড করে পাওয়া যায়। এই 36 সেকেন্ড সময়ে যদি একটা প্রশ্ন পড়ে আমাকে অ্যান্সার করতে হবে, সঠিক অ্যান্সার করতে হবে, আর যদি আমরা ঠিকঠাক না করি, আমি মানছি 100-100টা প্রশ্ন কেউ করে না, কিন্তু আচ্ছা জিকে প্রশ্নে বেশি সময় লাগে না, ইংলিশেও সময় লাগে না, ম্যাথে 1 মিনিট সময়, 1 মিনিটের বেশি তো দেওয়া যাবে না একটা ম্যাথের প্রশ্নে। 1 মিনিট সময় যদি আমি ম্যাথে দিই, যদি আমি 60টা প্রশ্নই যদি করি 60 মিনিটে, তাহলে আমি 60 পেতে পারবো। আর এখন যা চলছে 75 কাট আপ চলছে সেন্ট্রাল গভর্নমেন্ট এক্সামগুলোতে, 75 জায়গায় চলে গেছে। ঠিক আছে, তাহলে কতটা জোর দিতে হবে সেন্ট্রাল গভর্নমেন্ট। স্টেটে অবভিয়াসলি দুটো তিনটে পরীক্ষা হলে কাট আপ নিচে চলে আসবে। ঠিক আছে, এখন সবাই ঠিকঠাক পরীক্ষা পাচ্ছে না যেহেতু, তার জন্য ভালো ভালো স্টুডেন্টগুলো সব পরীক্ষা দিচ্ছে, ওই জন্য কাট আপ এখন হাই স্টেটে। দুটো তিনটে পরীক্ষা ঠিকঠাক বেরোতে দিন, দুটো তিনটে পরীক্ষা ঠিকঠাক সিলেকশন হতে দিন, দেখবেন কাট আপ নিচে চলে আসবে। তাছাড়া উপায় নেই, কারণ ভালো ভালো স্টুডেন্ট গুলো বেরিয়ে যাবে, তখন নর্মাল স্টুডেন্ট আসবে, তখন কাট আপ নিচে আসবে, না হলে উপায় নেই। ঠিকঠাক হচ্ছে না, শুধু পুলিশ হচ্ছিল, তাও লাস্ট 23-এ মনে হয় এসআই হয়েছে, 26 চলে গেল, কোনো রিকমেন্ডেশন নেই, আর বাকি তো আছেই। আর যাই হোক, ওগুলো ফার্স্টেশন বের করে লাভ নেই এখন, কারণ এখন দেখতে হবে কি করা যায় এই অবস্থায়। আচ্ছা, তাহলে আমাদের ফার্স্ট কাজ এই নামতাটা। আরেকটা খুব ইম্পর্টেন্ট একটা কাজ আমি বলি, সেটা করতে হবে, সেটা হচ্ছে 1 থেকে 25-এর মধ্যে যে মৌলিক সংখ্যাগুলো আছে, কি কি, 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, আমি একটু বাড়িয়ে দিলাম 29, এই যে সংখ্যাগুলো রয়েছে, এইগুলোর নিজেদের মধ্যে গুণটা আপনাকে তৈরি করে রাখতে হবে। ঠিক আছে, কিরকম? ধরুন 17 আর 13-র গুণ করছি, কত আসবে? 3 7 21, 2 3 7 10, 2 12, 2 হয়ে গেল 1 2, 221। ঠিক আছে, ধরুন আপনাকে 221 বলা হচ্ছে, আপনাকে কোথাও অঙ্কে 221 আছে, তাহলে আপনি প্রথমে কি করবেন? প্রথমে বলবেন যে এটা এটা কত দিয়ে ভাগ যায়। তা আপনি চেক কি করছেন, নর্মালি সবাই চেক কি করে, 2 দিয়ে ভাগ করবো, 2 দিয়ে ভাগ যাচ্ছে না, লাস্টে 1 আছে, যাচ্ছে না। 3 দিয়ে, 3 দিয়ে ভাগ করার নিয়ম আছে, সেই হিসেবে সবগুলো সংখ্যার যোগফল 3 দিয়ে গুণ হতে হবে, 3 দিয়ে সেটাও হচ্ছে না। ম্যাক্সিমাম 5, 7 দিয়ে আমরা চেক করি না, আমরা ভাবি এটা আর কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না, তাই না, বাই ডিফল্ট। কিন্তু এটা কার কার গুণ? 13 আর 17-র গুণ। কোন একটা জায়গায় যদি এখানে 1-এর 17 থাকে, কোন সংখ্যা থাকলো, আমি জানি এর সঙ্গে এটা কেটে যেত যদি আমাদের মাথায় থাকতো।
না হলে আমাদের গন্ডগোলের সৃষ্টি হবে। তো এই বেসিক জিনিসগুলো এগুলো এক্সামে খুব আসে বলেই আমি বলা যে এখানে 2, 3, 5 এদের একে অপরের মধ্যে গুণ, মানে 7-এর সঙ্গে 11-র গুণ, 7-এর সঙ্গে 13-র গুণ, 7-এর সঙ্গে 17-র গুণ, 7-এর 19, 7-এর 23, 7-এর 29, এগুলোই করে রাখেন, তাহলেই হয়ে যাবে। এই গুণগুলো খুব দরকার। এটা আমি বারবার বলবো না, এটা আমি প্রথমবারই বলে দিচ্ছি। করলেও ভালো, না করলেও ভালো, অঙ্ক ওইভাবেও হয়ে যাবে, কিন্তু এখানে স্পিড আসবে, এটাই কথা। যদি স্পিড আনতে হয় নিজের মধ্যে, এই জিনিসগুলো প্রথমেই বলে দিলাম। হলো? আর দেবো না, এটা আর পরের দিনের জন্য থাকবে, আরো কিছু আছে, কিন্তু এই দুটোই আপাতত আপনাকে করতে হবে। ঠিক আছে, এবার আমরা ফার্স্ট চ্যাপ্টারে ঢুকবো। আহ বই তো মনে হয় কারো কাছে নেই এখন। আচ্ছা, ফার্স্ট চ্যাপ্টারে ঢোকার আগে কিছু জিনিস আলোচনা করি, চলো। ফার্স্ট হচ্ছে আমাদের নাম্বার সিস্টেমের কনসেপ্ট একটু জানার দরকার আছে। নাম্বার সিস্টেম, নাম্বার সিস্টেমটা আমরা যদি সবগুলোকে কমপ্লেক্স নাম্বার হিসেবে ধরি, কমপ্লেক্স নাম্বার, বাংলায় বলবে জটিল সংখ্যা। কাকে বলে? আমাদের অঙ্কের ক্ষেত্রে, সে ফিউচার ম্যাথে যারা সায়েন্টিস্ট তারাও অঙ্কের যতগুলো জিনিস দরকার হয়, মানে যতগুলো সংখ্যা হতে পারে, যতগুলো ডিজিট হতে পারে, যতগুলো যেরকম পাই একটা সিম্বল বা আলফা হতে পারে, সবকিছু মিলিয়ে যদি আমি ভাবি যে সবগুলো কোথায় আছে, না কমপ্লেক্স নাম্বারে আছে। ঠিক আছে, কমপ্লেক্স নাম্বারকে আমরা দুই ভাগে ভাগ করতে পারবো, বা কমপ্লেক্স নাম্বার আপনি জটিল সংখ্যা লিখতে পারেন বাংলাতে, জটিল সংখ্যা। এই কমপ্লেক্স নাম্বারকে দুই ভাগে ভাগ করা যায়, একটাকে বলে রিয়েল নাম্বার, রিয়েল নাম্বার, একটাকে বলে ইমাজিনারি নাম্বার। রিয়েল নাম্বারকে বাংলায় বলে বাস্তব সংখ্যা। প্রশ্ন আসে অনেক সময় যে বাস্তব সংখ্যা কথাটা উল্লেখ থাকে বাংলায়, ইংলিশে রিয়েল নাম্বার থাকলে গন্ডগোল হয়ে যায়। শুধু নাম্বার ঠিক আছে, রিয়েলটা কি আবার, তো ওইটা একটু বুঝিয়ে দিচ্ছি। রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা, আর ইমাজিনারি মানে অবাস্তব সংখ্যা। অবাস্তব সংখ্যার কনসেপ্টটা কি একটু বুঝিয়ে দিয়ে আগে তারপর বাস্তবে ফিরছি। এমন সংখ্যা যার বাস্তবে কোনো ধরাই হয় না, বা বাস্তবে দেখা যায় না, বা খুব ইউজ হয় না সেরকম অবাস্তব সংখ্যা। বেসিক্যালি আমরা এটার উদাহরণ হিসাবে আই ইকুয়াল টু √(-1) কে ধরি। তো যেই সংখ্যাতে ধরে নাও, ধরে নিন যে a+bi এরকম দিয়েছে, বা সংখ্যাটা দিয়েছে 2+3i, এই সংখ্যাগুলো ইমাজিনারি নাম্বারের মধ্যে পড়ে। ঠিক আছে, এক্সাম্পল ধরে দিতে পারে, আই দিয়ে দিয়ে দিল, এটা কোন নাম্বার বলুন। তাহলে এটা অবাস্তব সংখ্যা, যেটা বাস্তবে সম্ভব না এরকম সংখ্যা, এটা আমরা এটা নাম দেওয়া হয়েছে অবাস্তব সংখ্যা। ক্লিয়ার? আরো একটা এক্সাম্পল হয় যেটা আমরা অমূলক সংখ্যার মধ্যেও পড়বো। আচ্ছা, ওটা অমূলক সংখ্যা থেকেই দেখবো, কোনো অসুবিধা নেই। তাহলে রিয়েল নাম্বার মানে বাস্তব সংখ্যা, এটাকে আমরা দুই ভাগে ভাগ করব। ঠিক আছে, এটা দুই ভাগে ভাগ করব, যেটা হচ্ছে মূলদ সংখ্যা, একটা মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার, রেশনাল নাম্বার। আর একটা হচ্ছে অমূলদ সংখ্যা বা ইরেশনাল নাম্বার, ইরেশনাল নাম্বার। ক্লিয়ার? মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, রেশনাল নাম্বার, ইরেশনাল নাম্বার। এখানে প্রশ্ন খুব আসে, খুব মানে খুবই আসে। কিসের? না রেশনাল নাম্বার। এক্সাম্পল দিতে পারবে কেউ রেশনাল নাম্বারের? বা কাকে বলে ভাবুন, মূলদ সংখ্যা কাকে বলে? এমন সংখ্যা যার লব আর হর বোঝা যায়, বা যেই সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়। ঠিক আছে, প্রশ্ন আসে, আমরা পাই মানে কত জানি, বলতে পারবেন? 22/7 জানি, কিন্তু আমি বলে রাখছি আজকে, এটা আমরা অ্যাপ্রক্স ধরে চলি, এক্সাক্ট না। ঠিক আছে, পায়ের নির্দিষ্ট কোনো মান নেই,
অ্যাপ্রক্সিমেটলি দশমিকের পর 6 ঘর অবধি দেখবে যে আবার রিপিট করা শুরু করে দেবে, কিন্তু পায়ের মানে রিপিট হয়নি। ঠিক আছে, পায়ের খুব নিখুঁত ক্যালকুলেশন, যখন পায়ের কনসেপ্টটা কেন ইম্পর্টেন্ট, আজকে যদি আমাদের ইসরো সায়েন্টিস্টরা চাঁদে যান পাঠায়, সেখানে পায়ের অনেক ধারণা আছে। পায়ের দশমিকের পরে হয়তো 20টা ডিজিট নিয়ে কাজ করে হয়তো এক্সাক্ট ক্যালকুলেশন করতে পারে। যদি এক্সাক্ট যদি ওই দুটো তিনটে ধরে আমাদের 22/7 ধরে করি, তাহলে হয়তো চাঁদ মিস করে চলে যাবে, এটা হতে পারে। ঠিক আছে, মানে নিখুঁত ক্যালকুলেশন দরকার ওখানে। তো সেই জায়গাটাই আমি বলছি যে পায়ের এক্সাক্ট মান 22/7 না। তার জন্য এখানে 22/7কে আমরা তো ভগ্নাংশে দেখতে পাচ্ছি, তাহলে এখানে আমি রেশনাল নাম্বারে 22/7 রাখতে পারি, কিন্তু ইরেশনাল নাম্বারে পাইকে রাখবো। এটা একটু ইম্পর্টেন্ট জিনিস, যেটার জন্য আমি বলে রাখলাম। ক্লিয়ার? যে কোনো সংখ্যা, যেরকম √1 মানে আমরা জানি 1, √4 মানে জানি 2, কিন্তু √2 এর এক্সাক্ট মান নেই, দশমিকের পর চলতেই থাকবে, শেষ নেই। আমরা হয়তো দুটো বা তিনটে ডিজিট আমরা দেখি যে না এই তিনটে তিনটে না, তারপরে ডট 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 আছে, আমরা তিনটে ডিজিট নিয়ে কাজ করি। ক্লিয়ার? তাহলে যেই রুটের পূর্ণ সংখ্যায় পরিণত হবে না, যেই রুটটা, সেগুলো অম্লত সংখ্যা। মানে অম্লদের √2 কে রাখবো, আবার √4 কে আমি এখানে রাখবো। ঠিক আছে, যেখানে এক্সাক্ট মান পাবো বা এক্সাক্ট বা যে কোনো পূর্ণ সংখ্যা 5, 5 মানে কি 5/1 হয়, তাই না? তার মানে তাকে p/q আকারে প্রকাশ করা যাচ্ছে। এখানে আসবে। হ্যাঁ, কিছু কিছু জিনিস রাখলাম, বাকি তো বইয়ে আছে, বাকি প্র্যাকটিস আমি করে নেব। ঠিক আছে, ওগুলো প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। এগুলো খুব ইম্পর্টেন্ট টার্ম, আমি বলে রাখলাম। রেশনাল নাম্বার, ইরেশনাল নাম্বার, ক্লিয়ার হয়েছে? এই রেশনাল নাম্বারকে আমরা আবার দুই ভাগে ভাগ করব। একটাকে বলে ইন্টিজার, মানে বাংলায় বলে পূর্ণ সংখ্যা, আরেকটা বলে ফ্র্যাকশন। ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা, ফ্র্যাকশন মানে ভগ্নাংশ। তো এগুলোর অনেক ভাগ আছে, ভগ্নাংশ যখন চ্যাপ্টারে যাব ভগ্নাংশটা বুঝবো আমরা ভালো করে। যেটা এক্সামের জন্য ইম্পর্টেন্ট, যেটা জানার দরকার নেই, সেগুলো সব বুঝে নেবো। ঠিক আছে, পূর্ণ সংখ্যা ইন্টিজারটা আমরা একটা পজিটিভ ইন্টিজার হবে, একটা নেগেটিভ হবে, মানে এখানে এখানে কিন্তু -3ও হবে আর কি, 0ও হবে, এটা মাথায় রাখবেন। হ্যাঁ, মূলদ সংখ্যার মধ্যে এগুলো সবই রয়েছে, মাইনাসও রয়েছে, প্লাসও রয়েছে। ঠিক আছে, তো এই মূলদ সংখ্যাকে ভাগ হয়ে গেল কি, ভগ্নাংশগুলো এইদিকে চলে গেল, আর পূর্ণ সংখ্যাগুলো এইদিকে চলে গেল। পূর্ণ সংখ্যার ভাগ কি হয়ে গেল, পজিটিভ নাম্বার, এবং সেটাকে আমরা হোল নাম্বারও বলি, হোল নাম্বার। বাংলায় বলে অখণ্ড সংখ্যা, এত প্রশ্ন আসে। হোল নাম্বার বা বাংলায় বলে অখণ্ড সংখ্যা, অখণ্ড সংখ্যা। আর একটা হচ্ছে নেগেটিভ নাম্বার। ঠিক আছে, এইটুকুটা আপনারা একটু লিখে নিন। ঠিক আছে, তারপর এখান থেকে আমাকে আবার একটা ভাগ নিয়ে যেতে হবে, এগুলো খুব ইম্পর্টেন্ট, তার জন্য আমাকে করাতে হচ্ছে। লেখা আছে জানি, আরেকবার লেখো, না হলে তো বলতে পারতে, ভুলে গেছে তুমি। লেখো। এই টার্মটা খুব দরকার, এই স্ট্রাকচারটা খুব দরকার। স্ট্রাকচারটা না করলে আমি অঙ্ক শুরু করতে পারছি না। কারণ একটা ধারণা তো দিতে হবে যে কিভাবে এসেছে অঙ্কটা, ম্যাথটা কিভাবে এসেছে, কোথা থেকে এসেছে, নাম্বারগুলো কি, এগুলো ধারণা না আসলে আমি কিন্তু এগোতে পারবো না। আজকে কত তারিখ, 13 নাকি 14? 13 তারিখ। 13, 5।
বা এখানে মূলদ সংখ্যার আরো একটা এক্সাম্পল হয়, যেরকম 0.3333 কে আমরা 0.3 উপরে বার লিখি, মানে যেটা ভগ্নাংশে পরিণত করা যাবে সেটা মূলদ আসবে আর কি। অম্লদ সংখ্যা যেটা শেষ নেই, 0.121234521, মানে কোনো শেষ নেই, যেটা রিপিটও হচ্ছে না, সেটা অম্লদে চলে যাবে। ঠিক আছে, এবং এটার কিছু জিনিসটা অবাস্তবের মতোই কাজ করে আর কি। এখানে পজিটিভ নাম্বার, হ্যাঁ এটা নেগেটিভ, মাইনাস পি, নেগেটিভ নাম্বার, হ্যাঁ মানে ইন্টিজারকে আমরা দুভাগে ভাগ করে নিচ্ছি, একটা পজিটিভ নাম্বার বা এটাকে আমরা হোল নাম্বার বলি, এটা খুব ইম্পর্টেন্ট। পজিটিভ নেগেটিভ যদি মাথায় নাও থাকে, এই হোল নাম্বারটা খুব দরকার, যেটাকে বাংলায় বলা হয় অখণ্ড সংখ্যা। এটা একটু কানেক্ট করুন, কারণ এখান থেকে আরেকটা ভালো সেট বেরোবে এখন। আচ্ছা, করো করো করো। হয়েছে, হয়ে গেছে, তোমার হয়েছে। আচ্ছা, তাহলে এইবার আমরা এই হোল নাম্বার থেকে আরেকটা জিনিস বেরোয়, সেই জায়গাতে ফিরি। এবার পয়েন্ট করছি আমি, এই যে নিচ থেকে শুরু হচ্ছে, ভগ্নাংশেরও ভাগ আছে, সেটা ভগ্নাংশের চ্যাপ্টারে জানবো, এখন খুব একটা দরকার নেই এই চ্যাপ্টারের জন্য, যেহেতু এটা নাম্বার আছে। তো হোল নাম্বার বা অখণ্ড সংখ্যা, এইটার ভাগ রয়েছে। সেই অখণ্ড সংখ্যাকে আমরা দুই ভাগে ভাগ করব, একটা হচ্ছে ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বার বাংলায় বলে স্বাভাবিক সংখ্যা, আর জিরো শূন্য। ঠিক আছে, তার মানে মাথায় রাখতে হবে স্বাভাবিক সংখ্যার মধ্যে জিরো থাকে না। অখণ্ড সংখ্যা থেকে জিরো আলাদা হয়ে গেল, স্বাভাবিক সংখ্যা আলাদা হয়ে গেল। আর এই স্বাভাবিক সংখ্যার ভাগগুলো হচ্ছে যেগুলো টার্ম আমরা এতদিন পড়ে এসেছি অঙ্কে, কিন্তু ওই স্ট্রাকচারটা আপনাদের অনেকেরই জানা ছিল না, সেটা আমি করিয়ে দিলাম। যে স্বাভাবিক সংখ্যাকে আমরা কি কি ভাগে ভাগ করব, না একটা হচ্ছে ইভেন নাম্বার, জোড় সংখ্যা, একটা হচ্ছে অড নাম্বার, বিজোড় সংখ্যা, আরেকটা হচ্ছে প্রাইম নাম্বার। এগুলো সবকিছুরই অনেক প্রশ্ন আসে। প্রাইম নাম্বার, মৌলিক সংখ্যা, আরেকটা হচ্ছে যৌগিক সংখ্যা, কম্পোজিট নাম্বার, যৌগিক সংখ্যা, আরেকটা হচ্ছে কো প্রাইম নাম্বার। এটাকে আমি বলতে পারি যুগ্ম মৌলিক সংখ্যা।
পারফেক্ট নাম্বার, আরো অনেক নাম্বার রয়েছে, বাট অতটা এখন ডিটেলে যাবো না। আমরা কখন অঙ্ক করবো তখন আমরা ওই টার্মটা পেলে তখন আমি শিখিয়ে দেবো। এখন আপাতত এই জিনিসগুলোই জানাটা দরকার আছে, ঠিক আছে? তো আমরা এগুলো অনেকেই জানি, কিন্তু এগুলো আমরা আমরা একটু নতুন করে অন্য ভাবে জানবো, যেটা এক্সামে আসে। আর এক্সাম, কম্পিটিটিভ এক্সামে ম্যাথ গুলো কিন্তু নর্মাল ম্যাথ, কিন্তু যেগুলো আমরা অতটা গুরুত্ব দিইনি, ওই ছোট ছোট জায়গা থেকেই প্রশ্ন আসে, ঠিক আছে? তো যদি ডিটেলে না পড়ি তখন কিন্তু উপর উপর দিয়ে মনে হবে, আর অঙ্ক ভয় লাগতে শুরু করবে যখন পারবো না। মানে আমি পড়ে এসেছি, এরকম হয়, পড়ে এসেছি আর অঙ্ক দিলাম এই তো ভুলে গেল, তাহলে আমরা কি পড়লাম, তখন নিজের মধ্যে কোশ্চেন মার্ক চলে আসবে। তো ওই জন্য বলছে ডিটেলে পড়াচ্ছে আমি জন্য, ঠিক আছে? তো ইভেন আর অড এর কি ডিফারেন্স ক্রিয়েট করে? ইভেন আর অড কিভাবে বুঝবো আমরা? কিভাবে বুঝবো যে এটা ইভেন নাম্বার কোনটা অড নাম্বার? বেসিক জিনিস, বলো। দুই, দুই আর ততোধিক না, দুই ততোধিক হলে হবে না। যেরকম আমি 3 দিয়ে ভাগ করছি, তো 9 কিন্তু আবার জোড় নয়, ঠিক আছে? তাহলে জোড় আর বিজোড়ের ডিফারেন্স ক্রিয়েট হচ্ছে শুধুমাত্র 2 দিয়ে ভাগের ক্ষেত্রে। যদি 2 দিয়ে ভাগ করি, যদি মিলে যায়, মানে ভাগশেষ 0 আসছে তাহলে জোড়, আর ভাগশেষ 1 আসলে বিজোড়, আর কিচ্ছু না। ক্লিয়ার? প্রশ্নটা এখানে গন্ডগোলটা ক্রিয়েট করে ইভেন নাম্বারের ক্ষেত্রে। দেখো, আমি বলে দিচ্ছি এক্সামে কি রকম ক্রিয়েট করে। আচ্ছা, ন্যাচারাল নাম্বারে 0 আছে, কিন্তু যদি বলে সব থেকে ক্ষুদ্রতম জোড় সংখ্যা কত, 0, তুমি বলবে স্যার কিভাবে সম্ভব, এটা তো পুরো গন্ডগোল হয়ে গেল। কোশ্চেনটা এরকম করে না, কোশ্চেনটা করে ক্ষুদ্রতম হোল নাম্বার যদি জিজ্ঞাসা করে তাহলে 0, আর যদি বলে ক্ষুদ্রতম ন্যাচারাল নাম্বার তাহলে 2। মানে ন্যাচারাল ইভেন নাম্বার আর কি, জোড় সংখ্যা। দেখো 0 তো হোল নাম্বারের মধ্যে আছে, কিন্তু ন্যাচারাল নাম্বার, কারণ এটা ডেফিনেশনে 0 কেন আসলো? কারণ 0 কে যদি 2 দিয়ে ভাগ করি ভাগশেষ 0 আসছে। ওই ভাগশেষ 0 রিমাইন্ডার, রিমাইন্ডার 0 উপর বেস করেই এটা হয়। আর এখানে রিমাইন্ডার 1, এটা একটু ক্লিয়ার করে রাখতে হবে, ঠিক আছে? তাহলে এই জায়গাটা হোল নাম্বারের জন্য প্রযোজ্য, না হলে 2, 4, 6, 8 চলতেই থাকবে ইভেন নাম্বার। প্রথম 100টার মধ্যে ইভেন নাম্বার 50টা, হাফ। ক্লিয়ার? ঠিক অড নাম্বার 1 থেকে শুরু, 1, 3, 5, 7। তাহলে বুঝতে পারা গেল, প্রশ্ন এর মধ্যেই ঘুরিয়ে ঘুরিয়ে আসবে যে সব থেকে ক্ষুদ্রতম জোড় সংখ্যা 0, যেহেতু সংখ্যার বেসিসে বলেছে, কিন্তু স্বাভাবিক জোড় সংখ্যা 2, ঠিক আছে? স্বাভাবিক কেন? স্বাভাবিক হচ্ছে ন্যাচারাল নাম্বারের মধ্যে চলে আসতো, তো ওই জায়গাটা একটু আইডেন্টিফাই করে নিতে হবে। ক্লিয়ার? এই জায়গাটা একটু করে করে রাখো, কারণ অনেকগুলো বলে দেবো তখন মাথায় থাকবে না। যতগুলো পার্ট বলছি প্রত্যেকটা ইম্পর্টেন্ট। হয়েছে? হয়েছে না? চলো, তাহলে এইবার আমরা যাব মৌলিক সংখ্যার ক্ষেত্রে। ডেফিনেশন কেউ বলতে পারবে যে প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যার কাকে বলে? বলো। সে এক্সাম্পল বলছি না, মানে কাকে বলে, কিভাবে বুঝবো কোন সংখ্যাটা মৌলিক কোন সংখ্যাটা মৌলিক নয়? কিভাবে বুঝবো কাকে মৌলিক বলা হয়? মনে আছে? একটু মাথায় জোর দাও, পুরোনো দিন যদি মনে থাকে কোনোভাবে। ভাগ যাবে না, না সেটা হলো না। মানে আমরা অঙ্কের বইয়ে যেটা পড়ি সেটা থেকে একটু চেঞ্জ করতে হবে। আমরা অঙ্কের বইয়ে স্কুলে পড়ে এসেছি যেই সংখ্যাকে 1 এবং সেই সংখ্যা দিয়ে ভাগ যায় তাকে মৌলিক সংখ্যা বলে, ঠিক আছে? তাহলে এখানে কোশ্চেন মার্ক চলে আসলো, তাহলে 1 কে কিভাবে ভাগ যাবে? 1 তাহলে মৌলিক হবে না জটিল হবে?
এককে তো এক দিয়ে ভাগ যায়, আবার এক দিয়েও ভাগ যায়, তাই না? তাহলে এক মৌলিকের খাতায় আসার কথা। কিন্তু ডেফিনেশন যদি আমি এক্সাক্ট ডেফিনেশন বলি, প্রাইম নাম্বারের ডেফিনেশন কি? অনলি টু ফ্যাক্টর। ফ্যাক্টর মানে উৎপাদক। উৎপাদক যার দুটি উৎপাদক আছে, অনলি টু, দুইয়ের বেশিও না দুইয়ের কমও না, তাকেই মৌলিক সংখ্যা বলবো। তাহলে অনলি টু ফ্যাক্টর, অনলি টু ফ্যাক্টর, ক্লিয়ার? এটা ইম্পর্টেন্ট পোর্শন। এবার আমি সংখ্যার লিস্টে চলে যাই। জিরো তো ন্যাচারাল নাম্বারের মধ্যে আসছেই না, ঠিক আছে? তো জিরো তো বাদ, জিরো তো প্রথমেই বাদ। এক, একও বাদ, কেন না একের ফ্যাক্টর এক, এককে শুধু এক দিয়ে ভাগ যায়। তাহলে পরের প্রশ্ন আসলো দুই। হ্যাঁ, দুইকে এক দিয়ে যায়, দুই দিয়ে যায়। তারপরে তিন, তিনকে এক দিয়ে যায় আর তিন দিয়ে যায়। তারপরে চার তো হবে না, পাঁচ আসবে। বোঝা গেল? এবং পাঁচ আসবে, সাত আসবে, 11 আসবে, 13 আসবে, এভাবে চলতে থাকবে। ওই জন্য তো বাদ দিলাম, চারকে এক দিয়ে যাবে, দুই দিয়ে যাবে, চার দিয়ে যাবে, দুইয়ের বেশি হয়ে যাচ্ছে। বোঝা গেল? চার দিয়ে কি দুই দিয়ে তো যাচ্ছে সেখানে, তাহলে দুইয়ের বেশি মানে তিনটে উৎপাদক পেয়ে যাচ্ছে চারের ক্ষেত্রে, তার জন্য হবে না। দেখে নাও, দুইকে এক দিয়ে যাবে আর দুই দিয়ে যাবে, তিনকে এক দিয়ে যাবে, তিন দিয়ে যাবে, পাঁচকে এক দিয়ে আর পাঁচ দিয়ে, সাতকে এক দিয়ে সাত দিয়ে, 11কে এক দিয়ে আর 11 দিয়ে, আর তো কোনো ভাবে যাচ্ছে না। তো যেই সংখ্যা এইরকম ভাবে মানে মাত্র দুটো ফ্যাক্টর আছে, সেই সংখ্যাগুলো অনলি টু ফ্যাক্টর বা অনলি শুধুমাত্র দুটো উৎপাদক আছে, তাকেই শুধুমাত্র প্রাইম নাম্বার বলবো। বলো, ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে এটা? ঠিক আছে। তাহলে প্রশ্ন ডাব্লিউবিসিএস এ আসা প্রশ্ন, সব থেকে ক্ষুদ্রতম কম্পোজিট নাম্বার কত? এই যে ভুল বলে দিল, দুই তো মৌলিক সংখ্যা, তাহলে কম্পোজিট কেমন করে আসছে? মৌলিক সংখ্যা বলিনি আমি, যৌগিক সংখ্যা জিজ্ঞেস করেছি, যেটা ইংলিশে কম্পোজিট নাম্বার। অনেকের কাছে কনফিউজ থাকে যে যৌগিকটা কি, যৌগিক আর জোড় গুলিয়ে ফেলে। জোড় আলাদা, যৌগিক আলাদা। যৌগিক আর মৌলিক ফ্যাক্টরের উপর বেস করে হচ্ছে, ফ্যাক্টর উৎপাদকের উপর, এটা দুই দিয়ে ভাগের উপর বেস করে হচ্ছে। মানে এখানে মোর মোর দ্যান টু ফ্যাক্টর, মোর দ্যান টু ফ্যাক্টর, দুইয়ের বেশি ফ্যাক্টর থাকতেই হবে, তাকেই আমি যৌগিক বলবো। এবার সব থেকে ক্ষুদ্রতম যৌগিক খুঁজছি, জিরো তো বাদ, এক তো যৌগিক মৌলিকের মধ্যে পড়ছেই না, ফ্যাক্টরই মাত্র একটা। মানে আমি কেন এই কথাটা বললাম, এই দুটো কথার মাধ্যমে আমি এককে ক্যান্সেল আউট করতে পারবো মৌলিক আর যৌগিক ক্ষেত্রে। অনেকে বলতে পারবে না যে এক মৌলিক আর যৌগিক নয় কেন। এবার অনেকে বলে স্যার না তো আমি ছোট থেকে জেনে এসেছি, কারণটা হচ্ছে একের উৎপাদক একটাই, মৌলিক হতে গেলে দুটো উৎপাদক লাগবে একবার, যৌগিক হতে গেলে দুইয়ের বেশি লাগবে। ক্লিয়ার? তাহলে এবার আমি যদি বলি জিরো তো প্রথমেই বাদ, একও বাদ, দুই মৌলিক সংখ্যা বাদ, তিন মৌলিক সংখ্যা বাদ, তাহলে চার হচ্ছে প্রথম কম্পোজিট নাম্বার। পরীক্ষায় আসা প্রশ্ন, ডাব্লিউবিসিএস এ আসা প্রশ্ন, ইভেন অনেক প্রশ্ন, অনেক জায়গায় তুমি পাবে এই প্রশ্নটা। অপশন থাকবে 0 1 2 3 4, সবাই কনফিউজ হয়ে যাবে, অনেকের কাছে জানা থাকে না। তো চারের পরে 6 আসবে, 8 আসবে, 9 আসবে, 10 আসবে, এভাবে চলতে থাকবে, তাই না? ক্লিয়ার? লিখে নাও নিজের মতো করে, নিজের মতো করে লিখে নিতে হবে, নিজের মতো ডেফিনিশন দিয়ে যা বুঝলে। হয়েছে? এবার একটা থেকে গেল, আরো আছে অনেক, কিন্তু এটা আমাদের এক্সামে বেশিরভাগ আসবে, যে কো প্রাইম নাম্বার, যুগ্ম মৌলিক সংখ্যা। ক্লিয়ার? মানে যুগ্ম মানে দুটো থাকতেই হবে, এমন দুটো সংখ্যা একে অপরের মৌলিক, তাদের যুগ্ম মৌলিক বলা হয়। এখানে একটা টার্ম আসবে গসাগু,
টার্ম আসবে যা যে দুটো সংখ্যার HCF1 তারাই হচ্ছে একে অপরের যুগ্ম মৌলিক। মানে আমি একটা প্রশ্ন দিচ্ছি, ধরে নাও আমি দিলাম একটা 9 আর একটা দিলাম, আচ্ছা 16 আর 25, 16 আর 25 দুটি সংখ্যা নিয়েছি। 16 মৌলিক তো নয়, 25 মৌলিক তো নয়, কিন্তু এরা একে অপরের যুগ্ম মৌলিক, কেননা এদের গসাগু এক, মানে হচ্ছে এদের থেকে আর কোনো কমন পাওয়া যাচ্ছে না, এদেরকে আর রেশিও করলেও ছোট করা যাবে না। এমন দুটো সংখ্যা যারা একে অপরকে আর কাটছে না, ক্যান্সেল আর কোনোভাবেই করে ছোট হচ্ছে না, তারা একে অপরের যুগ্ম মৌলিক বা কোপ্রাইম নাম্বার বলা হয়। ক্লিয়ার? তাহলে দুটো, যে কোনো পরপর দুটো সংখ্যা সবসময় যুগ্ম মৌলিক হয়, এটা মাথায় রাখবে, এটা প্রশ্ন আসে এক্সামে। পরপর দুটো সংখ্যা যে কোনো 99 100 এরা একে অপরকে আর কাটবে না, 100 101 কোনোদিনও কাটবে না। তো পরপর দুটো সংখ্যা সে যত বড়ই হোক যত ছোটই হোক সেটা একে অপরের কোপ্রাইম নাম্বার, এটা মাথায় রাখবে। ক্লিয়ার? তাহলে যা করালাম একটু করে নাও, নিজে থেকে নোট ডাউন করে নাও। তারপরে আমরা বোঝানোর তো অনেক আছে, তবে কিছু অঙ্ক করাই, তারপরে আবার বোঝাবো। হ্যাঁ 2 3 হবে তো, হ্যাঁ হবে তো, 2 3ও হবে, 3 4ও হবে। পরপর দুটো সংখ্যা সবসময় যুগ্ম মৌলিক হয় বা কোপ্রাইম নাম্বার হয়, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, এটা একটু ছবি তুলে গ্রুপে দাও তো, এই পেজটাই আপাতত দাও, দুটো অঙ্ক করো, তারপরে আমি আবার বোঝাতে হবে। পুরো পেজটা ছবি তুলে গ্রুপে, গ্রুপে 3জনকেই আমি অ্যাড করে দিয়েছি, আর মোবাইল তো আমার ভিডিও হচ্ছে, তো ছবি তুলে গ্রুপে দাও। হয়েছে, মোটামুটি একটা আইডিয়া পাওয়া গেল। হ্যাঁ নিউ যেটা হয়েছে, নিউ গ্রুপ যেটা হয়েছে, ঠিক আছে। আমি এই পুরোটাই রেকর্ড করে ইউটিউবে আপলোড করে, প্রাইভেটে আপলোড করে আমি লিঙ্কটা দিয়ে দেবো, ঠিক আছে। তো কারণ আজকে অনেকে আসতে পারেনি, এরকম অনেকদিন হতেই পারে কেউ আসতে পারেনি কোনো কারণে, আমি চাইছি না এবার থেকে ক্লাস কারো মিস হোক। গেছে প্রশ্ন গ্রুপে পাঠিয়েছো? দেখো। এক নম্বর প্রশ্নটা বলেছে দ্য ডিফারেন্স বিটুইন দ্য লোকাল ভ্যালু অ্যান্ড ফেস ভ্যালু। আচ্ছা ওখানে আমরা প্লেস ভ্যালু লিখেছিলাম না খাতাতে, ওখানে ব্র্যাকেটে লোকাল ভ্যালু লিখে দিই। ওই প্লেস ভ্যালু আর লোকাল ভ্যালু ইকুয়াল, একই জিনিস, ঠিক আছে। প্লেস ভ্যালু আর লোকাল ভ্যালু একই জিনিস, প্লেস ভ্যালু অবলিক দিয়ে বা ব্র্যাকেটে লোকাল ভ্যালু, যাকে প্লেস ভ্যালু বলা হয় তাকেই লোকাল ভ্যালু বলা হয়। তাহলে এখানে প্রশ্ন বলেছে যে, এক নম্বর প্রশ্ন, যে 5 8 6 7 2 3 এই সংখ্যার মধ্যে দ্য ডিফারেন্স বিটুইন দ্য লোকাল ভ্যালু আর ফেস ভ্যালু অফ 6। তাহলে যে 6টা রয়েছে, 6 মানে কি, 6 মানে 6000 এখানে, তাই না? তাহলে এটা কি হয়ে গেল, এটা হয়ে গেল আমাদের লোকাল ভ্যালু, আর 6 এটা হলো প্লেস ভ্যালু বা ফেস ভ্যালু, সরি এটা ফেস ভ্যালু, তাই না? তাহলে প্লেস ভ্যালু আর ফেস ভ্যালু ডিফারেন্স যদি আমি যাই, তাহলে কত আসবে, 5994। ক্লিয়ার? আনসার পেয়ে গেছি। 2 নম্বরটা করে ফেলো, 2 3 নিজেরা করো, বলবে অ্যান্সার। 2 3 নিজেরা করো।
714। 2 নাম্বারটা 714 বেরোচ্ছে। তাহলে কি প্রশ্ন দিয়েছে আমাদের? 2 নাম্বার যেটা দিয়েছে যে 634721 এই সংখ্যায় প্লেস ভ্যালু অফ 7, তাহলে 7 এর প্লেস ভ্যালু 700 তো হচ্ছেই, তো দ্য প্লেস ভ্যালু অফ 7 ইন দ্য নিউমেরাল 700 হবে। 714 কেন? 714 হবে না। 714 কেন মনে হলো? ও না, প্লেস ভ্যালু শুধু দিয়েছে। ডিফারেন্স যদি হয় না, এখানে প্লেস ভ্যালু আর ফেস ভ্যালু ডিফারেন্স হবে, অন্য সংখ্যায় আমরা হাত দেবো না। ঠিক আছে, এখানে যেরকম 3 নম্বর প্রশ্নটা খুব ভালো আছে, করো দেখাও তো। 2 নম্বরে বুঝতে পেরেছো সকলে? 3 নম্বরে চলো। 2 নম্বরে শুধু প্লেস ভ্যালু চেয়েছে 7, তো ওই 721 তো 7 মানে 700, আমি এইভাবেই করে নিতে পারলে সুবিধা। ঠিক আছে, হয়েছে? কি করলে? 3 নম্বর প্রশ্ন কি করা হলো? বলেছে দ্য ডিফারেন্স বিটুইন দ্য প্লেস ভ্যালু অফ 8 ইন দ্য নিউমেরিয়াল। কত আছে নিউমেরিয়াল গুলো? সংখ্যা কি দিয়েছে? 62838, না 6283481। প্রশ্ন বলেছে 8 এর লোকাল প্লেস ভ্যালু ডিফারেন্স। এখানে 8 কটা আছে? দুটো। তা দুটো প্লেস ভ্যালু পাবো, তাদের মধ্যে পার্থক্য বের করবো, তাহলে হয়ে গেল। 8 এর দুটো 8 আছে, এই দুটো 8, তাহলে 8 এর জন্য এটা 8, 1 2 3 4টা শূন্য, আর এই 8 এর জন্য এটা 8 একটা শূন্য, এদের মধ্যে পার্থক্য বের করো, তাহলে অ্যান্সার। কি বলেছে? ডিফারেন্স বিটুইন দা প্লেস ভ্যালু অফ 8, হয়ে গেল। বোঝা গেল? দুটো 8 আছে, তাহলে দুটো প্লেস ভ্যালু পাবো। এই 8 এর প্লেস ভ্যালু যেহেতু এটা বড়, 80,000 হয়ে গেল, আর এই 8 80, এদের মধ্যে পার্থক্য বের করবো, তাহলে অ্যান্সার 8। দুটো 8 আছে বলেই ডিফারেন্স বলেছে, না হলে বলতে পারতো না। হ্যাঁ, আমি একবার করে দেওয়া হলো কি এই প্রশ্ন, এবার যদি এক্সামে আসে তো পারা যাবে। একবারই শুধু প্রথমবারই একটু অসুবিধা হয়। ক্লিয়ার? এবার আমাদের 4 নাম্বার আছে ইউনিট ডিজিট, ওটা আমাকে বুঝতে হবে। বোঝাচ্ছি, এটা করে নিই। হয়েছে 3 নাম্বার। এটা তাহলে কত আসছো? হ্যাঁ, 79920। ঠিক আছে, ক্লিয়ার? এবার পয়েন্ট করবে ইউনিট ডিজিট।
ইউনিট ডিজিট খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, মানে একটা পার্ট নাম্বার সিস্টেমের। যে কোনো সেন্ট্রাল গভর্নমেন্ট পরীক্ষায় একটা প্রশ্ন আসে ইউনিট ডিজিট থেকে, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। এখন আমরা যাচ্ছি, সেটা হচ্ছে ইউনিট ডিজিট। ওকে, ইউনিট ডিজিট সব পরীক্ষায় আসে, হ্যাঁ, ব্যাংকেও আসে, সব কিছুতেই আসে, ঘাবড়ানোর দরকার নেই। তো ইউনিট ডিজিট, যেটা বাংলায় বলবে এককের ঘরের সংখ্যা, এককের ঘরের সংখ্যা বা অঙ্ক, যেটাই বলা হোক। এককের ঘর, এককের ঘর মানে ধরো একটা সংখ্যা দেওয়া আছে 5268123। তো আমি এই সংখ্যার ইউনিট ডিজিট কত? 3। এককের ঘরের সংখ্যা কত আছে? 3 আছে। তাহলে ইউনিট ডিজিট কত হবে? 3 হবে। এবার প্রশ্নটা হচ্ছে, যদি এর সঙ্গে আমি 5268 গুণ করে দিই, আবার যদি 2389 গুণ করে দিই, তাহলে ইউনিট ডিজিট কত হবে? স্যার এত বড় অঙ্ক! ইউনিট ডিজিট যখন ক্যালকুলেশন করছি আমি, তাহলে শুধু শেষের অঙ্ক ক্যালকুলেট করব, বাকি করার দরকারই নেই। কেন দরকার নেই? কারণ এটার দরকার নেই, এটার দরকার নেই, এটার দরকার নেই। কারণ যখন গুণ করতে হয়, আমি যদি এটা পুরোটাকে গুণই করতাম, যে আমি 5268 1 2 3, তার সঙ্গে যদি আমি 5268 গুণ করতাম, আলটিমেট গুণ তো 3 8 24 4ই করতাম না। এগুলো তো দরকারই নেই। এখানে কি হবে আমার দেখানো দরকার নেই, আমার লাস্ট ডিজিট তো 4 বেরোচ্ছে। তাহলে এই দুটো গুণ করে, এই 3 আর এই 8 গুণ করে 3 8 24 2 এর 4, আমি 2 দেখানো দরকার নেই, শুধু 4 তো পাচ্ছি লাস্ট ডিজিট। আর 4 আর 9 36, লাস্টে 6, এটাই অ্যান্সার। এটা হচ্ছে ইউনিট ডিজিট। বুঝা গেল? ইউনিট ডিজিট মানে শেষের অঙ্ক বা লাস্ট ডিজিট। ইউনিট ডিজিটকেই আমরা লাস্ট ডিজিটও বলবো, লাস্ট ডিজিট বা এককের অঙ্ক, এককের ঘরের সংখ্যা বা এককের ঘরের অঙ্ক, যেটা হোক। একটু 5 6 7 পরে করছি, আগে 8 নাম্বারটা করুন, 10 নাম্বার করুন। 8 আর 10টা করুন, তারপরে আমি আগের দিকে 8 নাম্বার আর 10 নাম্বার করুন। 8 আর 10 করো, তারপরে আমি যাচ্ছি 8 নাম্বার আর 10 নাম্বার। আটের 4 টা 32, 2 7 গুণে 14 4, 3 4 12 2, হ্যাঁ 2 আসছে ঠিক। সকলে করে বলো, অ্যান্সারটা বলে দাও। 8 এর অ্যান্সার কি হবে প্রত্যেকে? 8 নম্বরের প্রশ্ন যেটা দিয়েছি, যে 584 ইন্টু 428 ইন্টু 667 ইন্টু 213। তো আমাদের ক্যালকুলেশন অনুযায়ী, যেহেতু এটা এককের ঘরের সংখ্যায় ক্যালকুলেট করছি, তাহলে শুধুমাত্র লাস্ট ডিজিটটাই ধরবো, আর কিছু ধরবো না, হ্যাঁ, শেষ ডিজিটটাই শুধু ধরবো। আর বাকি দেখার দরকারই নেই কি আছে কি নেই। তাহলে 4 আর 8 গুণ করো। এবার একটু একটু দেখে নাও কিভাবে করছি আমি, তাহলে সুবিধা হবে। হ্যাঁ, 4 আর 8, তো 4 8 32, আর দরকার নেই 3 লেখার।
2 শেষে 2 কে 7 দিয়ে গুণ করলে 14 4, 4 কে 3 দিয়ে গুণ করলে 12 2 অ্যান্সার। ক্লিয়ার? হয়েছে? তাহলে 10 নম্বর প্রশ্নটা করা হোক। বুঝা গেল? না, আমি বললাম আগে 8 আর 10 করে, হ্যাঁ 8 আর 10 করে তারপরে আবার আমরা 4 নম্বরে ফিরবো। হ্যাঁ, 10 নম্বরটা একটু ঘুরিয়ে দিয়েছে, যে ওদের আগে থেকেই ডিজিট বলে দিয়েছে। স্টার মানে ওখানে একটা সংখ্যা হবে, ওই সংখ্যাটা বের করতে হবে। ওই সংখ্যাটা আমরা জানি না, এটাই আর কি করাচ্ছি। এখানে বলেছে 549 ইন্টু 56 ইন্টু 28, আর এখানে স্টার দেওয়া আছে, ইন্টু 684। এদের ইউনিট ডিজিট বলে দিয়েছে 8 হবে, ইউনিট ডিজিট 8 হবে বলে দিয়েছে। যদি 8 হয়, ব্যাটারি, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, 10 মিনিট কিছুক্ষণ ছেড়ে দাও, যতক্ষণ হচ্ছে হোক। তাহলে এইখানে যদি বলি ইউনিট ডিজিট 8 যদি হয়, তাহলে আমি দেখি 9 আর 6, এটা তো পাচ্ছি না, এটা বাদ দিয়ে দিই, পরে দেখছি এটা। তাহলে 9 6 9 54, তাহলে লাস্টে 4, আর এই 4 এর সঙ্গে 4 যদি গুণ করি, 4 আর 4 16, লাস্টে 6। এবার কথা হচ্ছে 6 এর সঙ্গে কত গুণ করলে শেষে 8 আসে? এবার বলবে যে স্যার তাহলে তো শেষে এখানে কি হতে পারে, 3 হতে পারে, 3 6 18, আর 6 8 48, 8ও হতে পারে। অপশনের উপর ডিপেন্ড করবে এবার, 3ও হতে পারে 8ও হতে পারে, তাই না? কারণ 6 কে 3 দিয়ে গুণ করলে 3 6 18, এই 8 চলে আসলো। 6 কে 8 দিয়ে গুণলে 6 8 48, এটাও 8 চলে আসলো। অপশনে কি আছে? ব্যাস, তাহলে 3। এবার অনেক সময় প্রশ্ন 3 আর 8 দুটোই থাকবে, প্রশ্ন তখন কি করবে, ক্ষুদ্রতম সংখ্যা আর বৃহত্তম সংখ্যা, তো কোন ক্ষুদ্রতম সংখ্যা বসালে সংখ্যাটি 8 হবে, তখন 3, আর বৃহত্তম সংখ্যা বসালে 8 হবে, তখন আবার 8। তাহলে এই অনেক ছোট ছোট জায়গায় হ্যাঁ অঙ্কগুলো থাকে, যেটা আমরা তাড়াহুড়ো করলে কিন্তু আবার পরীক্ষায় ভুল হয়ে যাবে। তো ওই জায়গাগুলো একটু খুব গুরুত্বপূর্ণ ভাবে প্রত্যেকটা ওয়ার্ড আমাদের বুঝতে হবে। বোঝা গেল? যদি এখানে 3 দিতাম, তাহলে ফাইনালি কত বেরিয়েছিল, 4 4 16 6, তো 6 এর সঙ্গে কত গুণ করলে 8 আসবে শেষে? তো 6 এর সঙ্গে 3 গুণ করলে, তাহলে এখানে যদি 3 থাকতো, তাহলে 8 3 6 18, 18 আসতো, 8 আসতো। অথবা এখানে যদি 8 থাকতো এই জায়গাটায়, 6 8 48, তাতেও 8 আসতো। কিন্তু অপশনে শুধু 3 আছে, তো ওই জন্য 3 দেবো। অপশনে যদি 8 থাকতো তাহলে 8 দিতাম। অপশনে যদি দুটোই থাকতো, তাহলে নিশ্চয়ই লেখা থাকতো ক্ষুদ্রতম বা বৃহত্তম, ম্যাক্সিমাম বা মিনিমাম নাম্বার। তাহলে সেই হিসাবে 3 আর 8 আমরা বিচার করতাম। ক্লিয়ার? বোঝা গেছে? বোঝা গেলে পরে
হয়েছে? ক্লিয়ার? 11 করতে বলিনি, 11 করতে হবে না প্রশ্ন। এবার আমরা চলে যাব 4 নম্বর প্রশ্নে। ঠিক আছে, তো 4 নম্বর প্রশ্নটাকে বোঝাতে হবে, না হলে করতে পারবে না। এখানে পাওয়ার দেওয়া আছে অনেক বড়, সেটাকে একটু বোঝাতে হবে, ঠিক আছে না? 4 নম্বর প্রশ্নে বোঝা গেছে তো? 10 নম্বর ক্লিয়ার হয়ে গেছে? তো এই দুটো টাইপেরই হতে পারে প্রশ্ন, বেসিক প্রশ্ন, তারপরে আমরা একটু বড় প্রশ্নতে যাচ্ছি। আমি আজকে 15 মিনিট আগে ছেড়ে দেবো, ঠিক আছে? মানে 15 মিনিট আগেই ছাড়বো, কারণ আমার আবার 10টা থেকে ক্লাস থাকে, তো একটু 15 মিনিট গ্যাপ দরকার আছে। মানে 1 ঘন্টা 45 মিনিটই ক্লাস হবে, 8টা থেকে 10টা। এইখানে এই যে পাওয়ার চলে আসছে না, প্রশ্নে কি দিয়েছে যে 7, 7 এর পাওয়ার 105 আছে না, 7 টু দি পাওয়ার 105, এই সংখ্যাটাকে কিভাবে কভার করব, বোঝার চেষ্টা করছি। 7 এর পাওয়ার 105 মানে কি? 7 কিউব মানে কি? ছোট থেকে বুঝি। 7 এর কত আছে? 105, হ্যাঁ। 7 এর যদি আমি 3 করি, 7 কিউব করি, তাহলে 7 ইন্টু 7 ইন্টু 7, 3 বার 7, ঠিক আছে? এটা কতবার 7 আছে? অনেকবার। এটা তো করা সম্ভব নয়, এটা শর্ট ট্রিকে যেতেই হবে, এটা তো নর্মালি অ্যান্সার করা সম্ভবই নয়। তাহলে এটাকে শর্ট ট্রিকে কিভাবে যাব? তো এই পাওয়ারের উপর বেস করে কিছু প্রশ্ন আছে, যেরকম যদি আমি 7-এরই দেখি, যেহেতু 7 আছে, 7 এর পাওয়ার 1 মানে কত? 7। 7 স্কোয়ার মানে কত? 49। 7 কিউব মানে কত? 343 হয়, হ্যাঁ। 7 টু দি পাওয়ার 4 মানে কত? এটা গুণ করে দেখি। 343, 343 কে 7 দিয়ে গুণ, তাই না? 3 7 21, 2 7 4 7 28, 28 2 30, 0 দেবো 3, 3 7 21, আর হচ্ছে 2401, 2401। 7 টু দি পাওয়ার 5 করলে কি হয়? 7 টু দি পাওয়ার 6 করলে কি হয়? সংখ্যা তো বড় হয়ে যাচ্ছে। আমি শুধু লাস্ট ডিজিটটাই ক্যালকুলেট করে দেখাচ্ছি, তাহলে ক্যালকুলেশনটা বুঝতে সুবিধা হবে। যে আমি যদি এইভাবে ভাবি অঙ্কটাকে, জাস্ট এইভাবে ভাবছি যে 7 ছিল তো, এই 7 কে 7 দিয়ে এখানে একটা 7 যুক্ত হলো, 7 7 49, 9, আর 9 কে 7 দিয়ে গুণ করলে কত হয়? 7 9 63, তাহলে লাস্টে 3 চলে আসছো। 3 7 21 এর 1 চলে আসলো, 1 কে 7 দিয়ে গুণ করলে 7 একে 7, 7 কে 7 দিয়ে গুণ করলে আবার 9। এই যে 4 বারের পরে রিপিট হওয়া শুরু হয়ে যায়, এবং শুধু 7-এ নয়, প্রত্যেকটা জায়গাতেই 4 বারের পর রিপিট হওয়া শুরু হয়ে যায়। এই যে 4 বারের পর রিপিট হচ্ছে, 7 এসছে ফিরে, এসছে 9 এসছে ফিরে, শেষ সংখ্যা। তাহলে পরে নিশ্চয়ই 7 টু দি পাওয়ার 7 করলেও 3 7 21, এখানে আবার 7 9 63 3, আবার 3 আসছে ফিরে, আসছে। এই যে রিপিট হচ্ছে, 4 বারের পর পর রিপিট হয়। তাহলে এই যে সংখ্যাটা রয়েছে, একে আমি 4 দিয়ে ভাগ করব পাওয়ারটা, কারণ 1 2 3 4 5 6, এই যে 4 দিয়ে ভাগ করছি। আমি যদি 5 কে 4 দিয়ে ভাগ করি, ভাগশেষ কত আসবে? 1। তাহলে মানে 7 টু দি পাওয়ার 5 যা, 7 টু দি পাওয়ার 1 ও তাই। তাই হচ্ছে? মিলছে? তাহলে একে 4 দিয়ে ভাগ করব। তাহলে 105 কে যদি আমি 4 দিয়ে ভাগ করি, 4 2 8, 25, 4 8 4 6 24, থাকলো কত? 1। এই ভাগশেষটাই আমি লিখবো ইকুয়াল টু 7 টু দি পাওয়ার 1। তাহলে সে মানে 4 দিয়ে ভাগ করতে গেলে আমাদের ভাগশেষ কটা আসতে পারে? ভাগশেষ কি আসতে পারে? রিমাইন্ডার, রিমাইন্ডার কি কি আসতে পারে? হয় 1 আসবে, না হয় 2 আসবে, না হয় 3 আসবে, না হয় মিলে যাবে। যদি মিলে যায় তাহলে সেটাকে আমরা 4 হিসাবে ভাববো, ঠিক আছে? যেরকম যদি 7 টু দি পাওয়ার 4 থাকতো, বা 4 এর মাল্টিপল কিছু থাকতো, তাহলে মিলে গেলে কি হয়ে গেল? কোনো কিছুর পাওয়ার যদি 0 হয়ে যায়, সেটা 1 এ পরিণত হয়ে যায়। সেটা তো করছি না আমরা। আমরা কি করছি? আমরা তো পাওয়ারটাকে কানেক্ট করার চেষ্টা করছি। ওই জন্য যখনই 0 হয়ে যাবে, সেখানে শুধু 4 লিখে দিতে হবে, ব্যাস, আর কিচ্ছু না।
বোঝা গেছে? কিছু কিছু এক্সেপশন রয়েছে। এক্সেপশন কি? জিরো যদি কোনো কিছু থাকে, অথবা এক যদি থাকে, অথবা পাঁচ যদি থাকে, অথবা ছয় যদি থাকে, তাহলে ছয়ের পাওয়ার তুমি যতই দাও লাস্টের ডিজিট ছয়ই আসবে, পাঁচের পাওয়ার যতই দাও লাস্টের ডিজিট পাঁচই আসবে। তাহলে ওটা আরো সহজ হয়ে গেল। একের পাওয়ার যাই দেখ লাস্টে এক, জিরোর পাওয়ার যাই হোক শেষে জিরো আসবে। ক্লিয়ার? বাকির ক্ষেত্রে একটু গন্ডগোল হচ্ছে, ওই 4 দিয়ে ভাগ করলেই মিলে যাবে। কিছু তো আবার 2 দিয়ে ভাগ করলে মিলবে, তো অত চেক করার দরকার নেই। 4 দিয়ে করব, একটাই অপশন রাখবো, কারণ এক্সামে কিনা অতগুলো জিনিস নিয়ে কাজ করতে পারবো না, শুধু একটাই 4 দিয়ে ভাগ করে মিলে যাবে, ব্যাস হয়ে গেল। আর এগুলো তো মুখে মুখে হয়ে যাবে, ওটা প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। ক্লিয়ার হলো এই প্রশ্নটা কিভাবে ডিল করলাম? এবার সেম প্রশ্ন, এই 5 নম্বর প্রশ্নটা, বা আমি একটা দিচ্ছি সেটা একটু ডিল করো। 3 টু দি পাওয়ার 39 বলে ফেলো যে এটার ইউনিট ডিজিট কত হবে। 3 টু দি পাওয়ার 39 কত হবে ইউনিট ডিজিট? 3 টু দি পাওয়ার 39 কত হবে ইউনিট ডিজিট? তাহলে পাওয়ারে 3 হবে, ইউনিট ডিজিট 3 হয়নি। তার মানে এটাকে 4 দিয়ে ভাগ করলে আমার ভাগশেষ 3 থাকছে। তাহলে 3 কিউব মানে কত? 27, মানে 7 হবে অ্যান্সার। বোঝা গেল? 3 কিউব মানে কত? 3 স্কোয়ার মানে 9, 3 কিউব মানে 27, 27 এর 7, লাস্টের ডিজিট 7 হবে। এই জায়গাটা গন্ডগোল করো না, অনেকে আবার 3 3 9 করে বসবে, তো এই ছোট ছোট জায়গায় গন্ডগোল হয়ে যায়। একটু ধরে ধরে করতে হবে যতক্ষণ ধরে। আর অপশনে সবগুলো থাকবে, ভুলও যদি বের করা হয় সেটাও অপশনে থাকবে। আর ওই জন্যই, হ্যাঁ, এটাই হচ্ছে গন্ডগোলের তৈরি, মানে ভুল করলে যে ঠিক করলে কনফিডেন্স আসবে, আমি ভাবলাম যে তো করে তো এসেছি, কিন্তু এবার আমি তো ভুল করে ফেলেছি, আমরা অপশনে আসবে। অপশনটা ওইভাবেই তৈরি করে, মানে আমার মনে হয় এইভাবে অপশন ওরা তৈরি করেছে, মানে মোটামুটি সব ধরনের, হ্যাঁ, সব ধরনের মানুষকে বসিয়ে দিয়েছে, যার যেটা অপশন আসছে বলো ওগুলোই অপশন করে দিচ্ছে আর কি। তাহলে অপশন এভাবে ভুলেরও অপশন চলে আসছে, তো ওটা কিভাবে সম্ভব? তো খুব ভালো ভাবে প্রশ্নগুলো তৈরি করা। ঠিক আছে, তাহলে এবার চলো তো একটু চেষ্টা করো 5 নম্বরেরটা করার। 5 নম্বরেরটা নয়, চেষ্টা করো 7 নম্বরেরটা করার, তারপরে 5-এ যাবো। 7 নম্বর করো আগে। বোঝা গেল? কিছু নোট ডাউন করতে হলে নোট ডাউন করে নাও, কোনো অসুবিধা নেই। না হলে একটু একটু প্র্যাকটিস করে নিতে পারো, বাড়িতে গিয়ে এটা এইচডব্লিউ থাকবে, এটাও এইচডব্লিউ রাখলাম আমি। 2, এই যে এই প্যাটার্নটা করলাম না, এই প্যাটার্নটা 2 থেকে, বা সবগুলোই 1 থেকে 9 সবগুলোই করে নিতে হবে। একবার যদি বাড়িতে করা হয় কনফিডেন্স তৈরি হয়ে যাবে। ঠিক আছে, 1 থেকে 9 সবগুলোই করে নিতে হবে। হয়েছে? 2টো অঙ্ক করে ছেড়ে দেবো, পরের দিন আবার এখান থেকে শুরু করব। এই বইটা তাহলে কিনে নেবে। হ্যাঁ, এই এটা একটা বড় চওড়া বইটা থাকবে এটাই। হ্যাঁ, ছবি তুলে দিতে হবে। একটা চওড়া বইটাও আছে, ছোট থাকবে না, আমি চওড়া বই অর্ডার করেছিলাম তো ছোট দিয়েছিল। অবজেক্টিভ অ্যারিথমেটিক বাই আর এস আগরওয়াল, এস চাঁদের বই। ঠিক আছে, পিডিএফও পাওয়া যায় এটার, নেটে সার্চ করলে এটার পিডিএফও পাওয়া যাবে, হয়তো ফ্রি ভার্সন পিডিএফ পাওয়া যেতে পারে, টেলিগ্রামে দেখলে। না হলে ঠিক আছে, এটা আর সুমিত দাসের বই যদি ব্যাকআপে থাকে তো ভালো, প্র্যাকটিস করবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, বই কখনো ইয়ে হবে না, এটা খেলেও হবে, কোনো অসুবিধা নেই। হয়েছে? বলো। এটা তাহলে মিটিয়ে দিলাম, না লেখার আছে? লিখে নাও তাহলে, হ্যাঁ। চার্জটা শেষ হয়ে গেছে না? হয়েছে? তাহলে আমরা কত নম্বর প্রশ্নে যাব? কত বললাম? 7 নম্বর। 7-এর পর 15, 5 নম্বরটা করবো নিয়ে
ছেড়ে দেবো, ঠিক আছে? 7 আর 5 এই দুটো করবো, ছেড়ে দেবো। দেখি 7 নাম্বারটা কি আছে, প্রথমে 7 নাম্বারটাই করি, তারপরে 5 নাম্বারটা করি। 7 নাম্বার দিয়েছে আমাদের যে 2137। এবার কথাটা হচ্ছে এখানে গন্ডগোলটা হয়ে গেছে। আমার তো আগের বার শুধু 7 ছিল, এখানে এত বড় সংখ্যা দিয়ে দিয়েছে। 2137 টু দি পাওয়ার 754, এত বড় সংখ্যা দিয়ে দিয়েছে। আমরা একটু আগে বললাম ইউনিট ডিজিট মানে লাস্ট ডিজিট নিয়ে ক্যালকুলেশন হবে, তাই না? এখানে সংখ্যা কত, এতটা তো, লাস্ট ডিজিট কোনটা, 7। তাহলে এটা মানেই হচ্ছে 7 টু দি পাওয়ার 754 নিয়ে কাজ করবে। বোঝা গেল? পুরো যে সংখ্যা, যেহেতু ইউনিট ডিজিট 7ই হয়, তো এগুলোর আর দরকার নেই, তাহলে 7 নিয়েই কাজ করব আমি। তাহলে 7-এর পাওয়ার যেটা আছে সেটা, এবং এটাকে আরেকটু ছোট করে ভাবি, আরেকটু যদি ছোট করি, যেহেতু 4 দিয়ে ভাগ করার নিয়ম আমি পরের দিন জানবো, 4 দিয়ে ভাগ করার নিয়ম হচ্ছে শুধু শেষের দুটো সংখ্যা দেখতে হয়। যেহেতু 4 দিয়ে ভাগ করছি, শেষের দুটো সংখ্যা দেখলেই হয়, পুরো সংখ্যা দেখার দরকার নেই। তার মানে এখান থেকেও আরো ছোট করে দিই, 7 টু দি পাওয়ার 54 থেকে তুমি ক্যালকুলেট করো, তাড়াতাড়ি অ্যান্সার হয়ে যাবে। মানে এক্ষেত্রেও আমি পুরোটা না ধরে শুধু 0.5 ধরে করলেও দেখো অ্যান্সার খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে। 5 কে 4 দিয়ে ভাগ করলে 1 ভাগশেষ থাকে, আসছিল? তাহলে এত বড় কাটার দরকার নেই, 4 দিয়ে ভাগ করার নিয়ম হচ্ছে শেষের দুটো সংখ্যা। তুমি করতে পারো, এই 4টা সংখ্যা ধরেও করতে পারো, একই আসবে, এখান থেকেও যা রিমাইন্ডার আসবে এখান থেকেও একই রিমাইন্ডার আসবে। ক্লিয়ার? তাহলে এই 54 কে যদি 4 দিয়ে ভাগ করি কত আসছে, পাওয়ার কত আসবে, রিমাইন্ডার বলো। রিমাইন্ডার লিখবো এখানে 4 দিয়ে ভাগ করে, 4 একে 4, 14 বানানো 2 আসছে না, 7 স্কোয়ার আসছে। 7 এর স্কোয়ার কত হয়, 14। করবে না কিন্তু, 7 দুগুণে 14 করবে না, ওটা অনেকেই করে, আমি ওই জন্যই বললাম। হ্যাঁ, তাহলে লাস্টে 9, এটাই হবে অ্যান্সার। ওকে, ক্লিয়ার? আমি রিমাইন্ডার লিখলাম, বুঝতে সুবিধা হবে যে 4 দিয়ে ভাগ করার পর রিমাইন্ডারটাই কানেক্ট করতে হয়। 4 দিয়ে ভাগ করার পর রিমাইন্ডারটাই কানেক্ট করতে হয়, যেটা রিমাইন্ডার আছে। 5 নাম্বার প্রশ্ন, 3 টু দি পাওয়ার 65 ইন্টু 6 টু দি পাওয়ার 59 ইন্টু 7 টু দি পাওয়ার 71। ঠিক আছে, এখানে এত ঘাবড়ানোর দরকার নেই, আলাদা আলাদা করে ইউনিট ডিজিট বের করবো, তারপরে গুণ করব, ব্যাস। তাহলে 3 টু দি পাওয়ার, এটাকে যদি 4 দিয়ে ভাগ করি, 4 একে 4, 25, মানে 1 ভাগশেষ থাকছে। হ্যাঁ, 6 টু দি পাওয়ার 6 এর যাই হোক 6ই আসবে, বলে দিলাম না, 6 এর পাওয়ার যাই হোক 6ই আসবে, 6ই আসবে। আর 7 এর ক্ষেত্রে যদি 4 দিয়ে ভাগ করি, কিউব আসবে। তাহলে 3 টু দি পাওয়ার 1 মানে 3 ইন্টু 6 ইন্টু 7 কিউব মানে 343 এরও 3 থাকছে, 3 6 18, 3 8 24, 4 হবে অ্যান্সার। 3 6 18 8, এই 8 কে 3 8 24 4, তাই না? বল কোন জায়গায়? ছয় কি করলাম আমি, 6-এর ক্ষেত্রে 6 বসিয়ে দিলাম, যেহেতু আমি বললাম যে 0156 এর যা আছে সেই বসে, ওই জন্য 6 বসিয়ে দিলাম। না, এমনি করা যেত, এমনি করা গেলেও 6 কিউব আসতো, আই থিঙ্ক 6 কিউব করলেও আবার সেই 6ই আসবে, দেখবে 500, আই থিঙ্ক কত 6 কিউব মানে কত হয়, না 216 তো 6 স্কয়ার, না 16 স্কয়ার মানে 6 কিউব, দেখো তো দেখো তো, ভুলে গেলাম। 6 36, 36 কে 6 দিয়ে 318, হ্যাঁ 216 মতোই আসবে, 216 ঠিক, লাস্টে 6। বোঝা গেল? মোটামুটি ক্লাসের কনসেপ্ট পাওয়া গেল আজকের ক্লাসের, ঠিক আছে? হ্যাঁ বসিয়ে সে খাটনি করা যায়। তো ওই জন্যই হ্যাঁ মানে যদি আমি প্রত্যেকটাই খাটনি করি তাহলে ওগুলো অ্যাপ্লাই করা যাবে না, আমি ওই জন্য এটা অ্যাপ্লাই করলাম। হ্যাঁ 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 হ্যাঁ, একদম, হ্যাঁ একদম 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 ঠিক আছে। তো আজকের ক্লাসটা এখানেই থাক, হ্যাঁ আজকে আর এক্সট্রা করাচ্ছি না, প্রথম দিন।
চাপ দেবো না, মানে একটু বেশি চাপ হয়ে গেছে। ঠিক আছে, 10%